রহস্যময় মৃত্যু নিয়ে অনন্ত জিজ্ঞাসা ও কৌতূহলে বহু যুগ আগে থেকে চর্চা করে চলেছে এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান জীব মানুষ। বিভিন্ন ধর্মীয় শাস্ত্র থেকে শুরু করে সাধক গবেষকরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ ও জীবের মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে নানা কথা বলেছেন। কিন্তু আজ এই ভিডিওতে এমন দুজন ব্যক্তির কথা শুনব যাদের একজন সাধক ও অপরজন আমার আপনার মতোই সাধারণ মানুষ, একজন ভদ্রমহিলা যিনি তার জীবনের কিছু অদ্ভুত অতীন্দ্রিয় অভিজ্ঞতা জানিয়েছেন। সমগ্র ঘটনা এই চ্যানেলে প্রকাশের জন্য পাঠিয়েছেন মাননীয় শ্রী তন্ময় ভট্টাচার্য। তিনি সম্পূর্ণ কাহিনীটি তার নিজের ভাষায় বলেছেন। আসুন তবে প্রিয় দর্শক ও শ্রোতা, এবার তাহলে শুরু করা যাক। আজকের কাহিনী শুরুর আগে আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের শ্রদ্ধেয় শ্রোতাদের জানিয়ে রাখি, আমি আগের যে কাহিনীগুলি এই চ্যানেলে দিয়েছি এগুলি আমি শিব বাবার কাছ থেকে পেতে আরম্ভ করেছিলাম আজ থেকে প্রায় ৩৫ বছর আগে, শিব বাবার সাথে পরিচয়ের পরে। তখন থেকেই আমার পথ চলা শুরু শিব বাবার হাত ধরে। তবে কাহিনীগুলির সময়কাল সম্বন্ধে আমার সম্যক ধারণা নেই, যেমন শিব বাবার বয়স সম্বন্ধে কোনোই ধারণা নেই। যাই হোক, এবার এই কাহিনী শুরু করা যাক। আজ আমার খুবই আনন্দের দিন। আজ শর্মিষ্ঠা এসেছে আর শিব বাবাও এসেছেন। শর্মিষ্ঠার জীবনের যে দুর্বিপাক শুরু হয়েছিল, যা তাকে জীবন মৃত্যুর মাঝখানে ঝুলিয়ে রেখেছিল, তা থেকে সে প্রায় 1 বছরের লড়াইয়ের পর বেরিয়ে এসেছে। আজ শিব বাবার কাছে শর্মিষ্ঠা প্রথম প্রশ্ন ছিল, দাদু, আমার জীবনে কি আরও দুর্যোগ অপেক্ষা করে আছে? উত্তরে শিব বাবা বললেন, না মা, এবার তোমার চলার পথ মসৃণই থাকবে। তোমাকে আমি আশীর্বাদ করি যেন তোমার ওপর তাঁর দৃষ্টি সর্বদা থাকে। এইবার শিব বাবা কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, তন্ময়, আজ তোমাদের এক অন্য জগতের কথা শোনাবো। একদিন দুপুরে একটু বিশ্রাম করছি, হঠাৎ লক্ষ্য করলাম আমার চারিদিকে কেমন একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটা কি হলো প্রথমে ঠিক বুঝতে পারিনি। তারপর বুঝতে পারলাম যখন দেখি একটা হাত ওই ধোঁয়ার ভেতর থেকে মাঝে মাঝে আমার দিকে এগোনোর চেষ্টা করছে। এটা ঠিক মানুষের হাতের মতো নয়, আবার কোনো হনুমান, বাঁদর, গরিলা ইত্যাদির হাতের মতনও নয়। তবে আমার মনে হলো ওটা হাতই হবে। আমি তখনই চোখ বুজে মনকে পরমাত্মায় নিমজ্জিত করলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলাম সবই আগের মতোই পরিষ্কার। ওটা তাহলে কি ছিল, কিছু বুঝলে তন্ময়? আমি বললাম, ভূত, প্রেত বা কোনো অতৃপ্ত আত্মা হবে। শুনে শিব বাবা হেসে বললেন, তুমি যা যা বললে তার কোনোটাই নয়। দেখো, ওই যে তুমি বসে আছো আর আমি বসে আছি, এর মাঝে এই শূন্য, এটাই তুমি। যখন ঘরের বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে চলে যাবে, তখনই হয়ে যাবে মহাশূন্য। এই শূন্যস্থানে চলেছে কিন্তু অন্য আরও জগৎ। কতগুলি জগৎ তা কিন্তু বলা খুবই কঠিন। এই জগৎগুলির কিন্তু একটার সাথে অন্যটার কোনোই সম্পর্ক নেই। এই জগতে যারা আছে বা যা আছে তা কিন্তু অন্য জগতে যার মধ্যে আমাদের জগৎও অবশ্যই আছে। আমাদের জগৎসহ এই অন্য জগৎগুলিতে যে বা যারা আছে, এরা কেউই কারোর অস্তিত্ব জানতে পারে না আপাতভাবে। তবে এরা কিছু বিশেষ কারণে, মানে কোনো সাধকের বিকৃত সাধনার দ্বারা এদের এই জগতে আনতে পারে। আবার কোনো মহাজাগতিক অজ্ঞাত কারণে এরা ক্ষণিকের জন্য অন্য জগতে চলে আসে। যেমন আমার কাছে ওই হাতটা চলে এসেছিল। এইবার কিন্তু আমি টান টান হয়ে বসলাম। শিব বাবা এসব কি বলছেন? কোন জগতের কথা? এমন কথা তো কখনোই শুনিনি। শিব বাবা বলে চলেছেন, এদেরকে আবার তন্ত্রে উল্লেখিত উপদেব বা উপদেবী, যেমন ভূত ডামরের সুরসুন্দরী দেবী, মধুমতী দেবী, এদের সাথে গুলিয়ে ফেলো না। দেখো, এই অন্য জগৎ এবং তাদের এই বাসিন্দাদের আভাস অনেক সাধারণ মানুষ, এমনকি হয়তো তুমিও পেয়েছো, কিন্তু বুঝতে পারোনি। এই কথা শুনে আমি শিব বাবাকে বললাম, ঠিক বুঝতে পারলাম না। শিব বাবা বললেন, আচ্ছা, বুঝতে পারলে না? ঠিক আছে, বুঝিয়ে বলছি। এই যেমন ধরো, সন্ধেবেলায় তুমি ঘরে বসে মন দিয়ে একটা বই পড়ছো। হঠাৎ মনে হলো ঘরের সামনের বারান্দায় কে যেন এপাশ থেকে অন্য পাশে চলে গেল। তুমি বইটা বন্ধ করে কিছুক্ষণ বারান্দার দিকে তাকিয়ে আবার একবার উঁকি মেরে কিছু দেখতে না পেয়ে নিজের মনের ভুল ভেবে আবারও বই পড়ায় মন দিলে। এমন হতে পারে তুমি ঘরে বসে কোনো কাজ করছো, এমন সময় মনে হলো তোমার বাথরুমের কলটা খোলা আছে, জল পড়ে যাচ্ছে। তুমি ছুটে গেলে কলটা বন্ধ করতে, কিন্তু গিয়ে দেখলে কল বন্ধ আছে, কোনোই জল পড়ছে না।
তুমি আবার ভাবলে এ তোমার মনের ভুল। আবার এমনও হতে পারে তুমি যেন কারোর হাঁটার শব্দ পেলে, কিন্তু কাউকেই দেখতে পেলে না। আবারও ভাবলে মনের ভুল। অনেকে আবার এসবকে ভূত প্রেত অপদেবতার উৎপাত ভেবে বাড়িতে হোম যজ্ঞ পূজা এইসব করায়। এরপর শিব বাবা আমার দিকে তাকিয়ে বললেন, কি তন্ময়, তোমার কি এইরকম অভিজ্ঞতা কখনো হয়নি? আমি ভেবে দেখলাম, হ্যাঁ, আমারও তো এইরকম অভিজ্ঞতা অনেকবারই হয়েছে। প্রত্যেকবারই মনের ভুল ভেবেই মনকে সান্ত্বনা দিয়েছি। শিব বাবা আবার বলতে আরম্ভ করলেন, দেখো তন্ময়, এই জগৎগুলোতে কিন্তু সিদ্ধ সাধক যখন ধ্যানের এক বিশেষ অবস্থায় পৌঁছান তখন দেখতে পান, কিন্তু উপেক্ষা করে সাধনার পথে এগিয়ে চলেন। এই জগতের অধীশ্বর কিন্তু অন্য কেউ নয়, সবই ওই পরমাত্মা বল আর ব্রহ্ম বল। তারই মধ্যে না জানি এই ব্রহ্ম আর কি কি হয়ে বসে আছেন। এই সব রহস্য অতি উচ্চ কোটির সাধকেরও অজ্ঞাত। এই পর্যন্ত বলে শিব বাবা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর শিব বাবা আবার বলতে শুরু করলেন, দেখো তন্ময়, তোমাকে এতক্ষণ যেটা বললাম এ সবই আমাকে বুঝিয়েছেন আমার সীতা কাকা। এসব তখন আমি তোমাকে বলিনি, যখন আমি সীতা কাকার কাহিনী তোমাকে শুনিয়েছি, কারণ তখন বললে তুমি এসব বুঝতে না। এসব কোনো সাধারণ গুরুর মুখ দিয়ে বেরোবে না। আমার সীতা কাকা তো ছিলেন এক অসাধারণ, উনিই তো পরমাত্মা। তাই তো ওনার মুখ দিয়ে এই সব ইন্দ্রিয়াতীত জ্ঞানের কিছু সামান্য ঝলক পেয়েছিলাম। এ তো আর অন্য কোনো গুরু, তা সে যতই উচ্চকোটির হন না কেন, তার কাছ থেকে তো পাওয়া যাবে না। একদিন সীতা কাকা সূক্ষ্ম শরীরে যেমনভাবে আমার কাছে আগেও এসেছিলেন তেমনই হলো। আমি তখন কোনো এক নির্জন স্থানে অবস্থান করছি। আমি তো তখন খুশির বন্যায় বয়ে যাচ্ছি। সীতা কাকা মানেই তো আমার সৎ চিত আনন্দ, সচ্চিদা আনন্দ। সীতা কাকা বলতে আরম্ভ করল, ভূত, তোকে যে শ্মশান সাধনার সময় এই জগৎটাকে যেমন দেখালাম সেটাই চরম সত্য, সেটাই সব। এমন ধারণা কিন্তু কখনোই মনে রাখিস না। প্রিয় দর্শক ও শ্রোতা, এই অংশটা রয়েছে এই চ্যানেলের 320 নম্বর ভিডিওতে। যাই হোক, সীতা কাকা আবার বলতে শুরু করলেন, তোকে সেদিন আমি যা যা দেখিয়েছিলাম তা কিন্তু জানবি একটা সামান্য ভগ্নাংশ মাত্র। আজ তোকে আরও একটা জগতের পর্দা সরিয়ে দেখিয়ে দিয়ে যাই। তখন তোকে এসব দেখায়নি, কারণ তখন তুই এসব দেখতে প্রস্তুত ছিলিস না। দেখ ভূত, এই যে ব্রহ্মাণ্ডকে বলা হয় অনন্ত, তা কিন্তু আক্ষরিক নয়। এই ব্রহ্মাণ্ড সত্যিই অনন্ত। এর শেষ কোথায় কেউ জানে না, কোনো দিনও জানতে পারবে না। তাই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হলেও প্রকৃত মুক্তি কখনো মেলে না। তাই তো সাধনাও অনন্ত। তুই যে এই সৌরমণ্ডলের একটা গ্রহ পৃথিবীতে আছিস, তুই ভাবছিস এই একটাই পৃথিবী, আর তাতে তুই ওই একটাই ভূত। তা কিন্তু নয় রে ভূত। এই ব্রহ্মাণ্ডে এমন কত সৌরমণ্ডল আর কত পৃথিবী, আর তাতে কত ভূত, কত সীতানাথ রঙ্গমঞ্চে এক অদৃশ্য ইশারায় অভিনয় করে চলেছে। চল, তোকে তার একটা ক্ষুদ্র অংশ দেখিয়ে আনি। এই বলে সীতা কাকা আমার হাত ধরে আমার কপালের কুটস্থে একটা আঙুলের স্পর্শ করতেই দেখলাম আমার সব কিছু যেন টালমাটাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ধাতস্থ হতেই দেখি আমি সীতা কাকার সাথে আমাদের গ্রামের সেই শ্মশানে নদীর পাশে বসে আছি। একটু দূরে দেখি আর এক আমি, খুবই ছোট্ট, হয়তো 6-7 বছর বয়স হবে, হেঁটে যাচ্ছে। সীতা কাকা বলল, চল, ও তোকে আমাকে দেখতে পারছে না, ওর পিছনে চল। এক অদ্ভুত অভিজ্ঞতা। বৃদ্ধ আমি বাল্যের আমিকে অনুসরণ করলাম। ওর পেছনে ঘুরে ঘুরে বাবা মা কাকা কাকিমা, তখনকার সীতা কাকা ঠাকুমা, সীতা কাকার পিসি, টেপি পিসি, রঘু, অনেককেই দেখলাম, যাদের ঘটনা বলা আছে এই সাধক অলৌকিক রহস্য চ্যানেলের 299 নম্বর এপিসোডে। যাই হোক, এরপর সীতা কাকা আমাকে আরও এক পৃথিবী দেখালো, ভীষণ উন্নত। সেখানে আমি একজন প্রযুক্তিবিদ, আর সীতা কাকা একজন নামকরা বিজ্ঞানী। সেই পৃথিবীকে যেমন উন্নত দেখেছি তন্ময়, সেটা আমাদের এই পৃথিবী থেকে 100 বছর না 200 বছর বা 500 বছর এগিয়ে তা বলতে পারবো না। এরপর সীতা কাকা আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে এনে জিজ্ঞাসা করলো, কি বুঝলি ভূত? আমার তখন মাথাটা ঝিমঝিম করছে। চুপ করেই থাকলাম। সীতা কাকা আমার অবস্থাটা বুঝে বলল, বুঝলি ভূত, তোর পৃথিবী শেষ কথা নয়, আরও অসংখ্য পৃথিবীও আছে, আর অসংখ্য তুই আমি সবাই আছি। ওই যে পৃথিবীতে তুই ছোটবেলার নিজেকে দেখলি না, সেটা কোনো কল্পনা নয়, একদম বাস্তব। ওই পৃথিবীতে তুই ওই বাল্য পর্যায়ে এসেছিস।
এই পৃথিবীতে সেই একই তুই বৃদ্ধ, আবার ওই উন্নত পৃথিবীতে তুই আমি কিরকম সে তো দেখলি। কি বুঝলি ভূত? আমরাই কোথাও মুক্ত, কোথাও বদ্ধ, এসবই পরমাত্মার বিলাস। আর তুই যখন সেই, তখন তো এই মুক্তি বদ্ধ সবই বিভ্রান্তি, মায়া। এখন এই বিভ্রান্তি কাটা, আর যেটুকু দেখলি বুঝলি সেটুকু ওই ভগ্নাংশই থেকে গেল। আমি এখন চললাম। এই বলে সীতা কাকা সেদিন চলে গেলেন। এরপর পাশে বসে থাকা শর্মিষ্ঠা একটি কাগজ শিব বাবার হাতে দিয়ে বলল, দাদু, আমি যখন কোমায় ছিলাম তখন আমার যা যা অনুভূতি হয়েছিল তাই আমি গুছিয়ে বলতে পারবো না, তাই লিখে এনেছি। শিব বাবা কাগজটি আমার হাতে দিয়ে বললেন, তন্ময়, তুমি পড়ে শোনাও। আমি পড়তে শুরু করলাম। এটা হলো কোমায় চলে যাওয়া এক মানুষের আবারও জীবন ছন্দে ফিরে আসার কাহিনী। এই ফিরে আসার পথের বর্ণনা, যার ব্যাখ্যা আমি কারোর কাছে পাইনি। হ্যাঁ, আমি সেইজন। তবে যেহেতু ঘটনাটাই মুখ্য, সেই কারণে আমার নাম, ধাম, গোত্র এখানে প্রয়োজন নেই। সুতরাং এগুলি গোপন রেখেই সমস্ত বর্ণনাটা দিচ্ছি। আমার এই বর্ণনার অনেকটা অংশ জুড়ে রয়েছে আমি যে সময়টায় কোমায় ছিলাম সেই সময় আমার সত্তার অভিজ্ঞতার, আর বাকিটা আমার কোমা থেকে জ্ঞান ফিরে আসার সময় পর্যন্ত। যে অংশটা কিছুটা আমার উপলব্ধি, কিছুটা আমার পরিজন এবং ডাক্তারবাবুদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা। আমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, পেশাগত জীবনে এক উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। আমার পিতা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে, ভাইও চাকরি করে সরকারি অফিসে, মা আছেন, এছাড়া জ্যাঠা, কাকা, মামা, মাসি, পিসি সব নিয়ে এক বৃহৎ পরিবার। আমার বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। পাত্র আমার পূর্ব পরিচিত কলেজ শিক্ষক, প্রায় 5 বছরের জানাশোনা। প্রেম, ভালোবাসা এইসব শব্দগুলো ব্যবহার না করলেও আমাদের সম্পর্কের সম্বন্ধে একটা ধারণা করা সোজা। জীবনটাও চলছিল সোজা পথ ধরেই। কিন্তু হঠাৎই একদিন যে এই সোজা পথটা এমন বাঁক নেবে তা আমি দূরের কল্পনাতেও, কষ্ট করেও স্বপ্নে ভাবিনি। অনেক দিনের মতো সেদিন স্কুলে যাচ্ছি। আমার স্কুলের একটু আগেই বাস স্টপেজে নেমে এগোচ্ছি। এখান থেকে আমার স্কুল হাঁটা পথে মিনিট 3 রাস্তা। এমন সময় দেখি আমার সামনে হঠাৎ হাজির দৈত্যের মতো এক বিশাল কন্টেনার লরি। আমি কিছু বোঝার আগেই প্রচণ্ড ধাক্কা, তারপর আর কিছু মনে নেই। মাঝে একবার সামান্য সময়ের জন্য জ্ঞান ফিরতেই বুঝতে পেরেছিলাম কোনো হাসপাতালে আছি। নাকে অক্সিজেন মাস্ক, সারা শরীরটা নানা রকম তার দিয়ে ঢাকা, আর একাধিক মনিটর চলছে। শরীরে নানা রকম বোতল থেকে নানা রকম তরল ঢুকছে। যখনই বোঝার চেষ্টা করছি আমার কি হয়েছে, তখনই আমার চেতনা কোথায় চলে গেল। আমি আবার যেন অস্তিত্বহীন হয়ে গেলাম। এরপরেই আমি বেশ কিছুদিন কোমায় ছিলাম। আমার মাথায় খারাপ আঘাত ছিল, অনেক রক্তক্ষরণও হয়েছিল। অবশ্যই এই তথ্য আমি সুস্থ হবার পরই পেয়েছি। এই রকম এক অস্তিত্বহীন অবস্থা থেকে একদিন অদ্ভুত এক অস্তিত্ব যেন ফিরে পাই। দেখলাম আমি যেন 1 থেকে 2 হয়ে গেছি। এক, আমি সারা শরীরে তার আর নল জড়ানো, হাসপাতালের বেডে এক জড়বস্তুর মতো পড়ে আছি। আর অন্য আমি এতটাই সুস্থ যে নিজেই অবাক হয়ে যাচ্ছি। এই ভেবে কোনো মানুষ এত সুস্থ হতে পারে, সে অনুভব আমি বোঝাতে পারবো না। আমার ইন্দ্রিয়গুলো এত তীক্ষ্ণ হয়ে উঠল, আমি বহুদূরের শব্দ স্পষ্ট শুনতে পারছি। আমার দৃষ্টি বহুদূর চলে যাচ্ছে। আমার চারিদিকের জড়বস্তুগুলো যেন স্বচ্ছ কাঁচের তৈরি। হাসপাতালের সব কিছুই যেন কাঁচের তৈরি। শুধু মানুষ আর অন্য সব প্রাণীকেই তাদের স্বরূপেই দেখতে পাচ্ছি। এক এক সময় মনে হচ্ছে হাসপাতালের বেডে যে আমার মতন দেখতে মেয়েটি জ্বরের মতো পড়ে আছে, সে কে? সে যদি আমি হই, তাহলে তার সাথে একাত্ম হতে পারছি না কেন? আর সে যদি আমি না হই, তাহলে তার বেডের পাশে দাঁড়িয়ে আমার মা, বাবা, ভাই, পরিজনদের চোখে জল কেন? এমনকি আমার হবু স্বামীর চোখেও জল। আমি অবস্থাটা বোঝার প্রাণপণ চেষ্টা করছি, সকলকে কারণ জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। মনে হয় আমার কথা শুনতেই পাচ্ছে না। আমি ভাবছি কেন এমন হচ্ছে? আমি সবার কথা শুনতে পাচ্ছি, অথচ আমার কথা কেউ শুনতে পাচ্ছে না কেন? আমি তাদের গায়ে ধাক্কা দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টাও করলাম, কিন্তু আশ্চর্য, আমি কাউকে স্পর্শ করতে পারছি না। হায় রে, কি করে স্পর্শ করব? আমি যে নিজেকেও স্পর্শ করতে পারছি না। আমি নিজের কাছেও যে নিজেই অদৃশ্য। আমি ভাবছি এ আমার কি অবস্থা হলো?
এমন সময় দেখলাম একদল ডাক্তারবাবু এলেন। আমার পরিজনেরা ঘর ছেড়ে বেরিয়ে এলো। ডাক্তারবাবুরা বেডে আমার মতন যে মেয়েটি, তাকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন। তারপর নিজেদের মধ্যে হতাশা সূচক ইঙ্গিত করে ঘর থেকে বেরিয়ে আমার বাড়ির লোকেদের ডাকলেন। সকলে এলে ডাক্তারবাবুদের দলের মধ্যে থেকে একজন ডাক্তারবাবু বলতে আরম্ভ করলেন, আপনারা মন শক্ত করুন, আমরা সব রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু বলা যেতে পারে কোনো আশা আর আমরা আপনাদের দিতে পারছি না। তবুও যতক্ষণ ক্ষীণ প্রাণীর চিহ্ন থাকবে, ডাক্তার হিসাবে আমাদের চেষ্টা করে যেতে হবে। তবে আমাদের এই চেষ্টাও যখন একটা শেষ সীমায় পৌঁছে যায়, তখন আমাদেরও হাতের এই তর্জনী নামক আঙুলটা উঠে যায় ওই আকাশের দিকে। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। আর আমার পরিজনদের মধ্যে কিছুক্ষণের জন্য একটা কান্নার রোল উঠল। আমি কিন্তু সমস্ত ব্যাপারটা বোঝার আপ্রাণ চেষ্টা করেও কিছুই বুঝতে পারছি না, অসহায়ের মতো দেখে যাচ্ছি। এমন সময় হঠাৎ দেখলাম আমি যেন খুব হালকা হয়ে গেছি। একটা গ্যাস বেলুনের মতো আমি উপরের দিকে উড়ে যাচ্ছি। আমার চারিদিকে একটা অদ্ভুত ধরনের আলো। অদ্ভুত বলছি এই কারণে যে এতদিন আমি যত রকমের আলোর বর্ণনা শুনেছি বা দেখেছি, যেমন পার্থিব আলো, অপার্থিব আলো, নৈসর্গিক আলো, জ্যোৎস্নার আলো, তারাদের আলো, এই সব কোনো আলোর মতোই নয়। সেই আলো আর তার সাথে সঙ্গী হলো এক মৃদু শব্দ। পৃথিবীতে জীব, জড় এবং প্রকৃতি থেকে উৎপন্ন যত রকম শব্দের সাথে আমি পরিচিত, এই শব্দ সেই রকমটা নয়। পৃথিবীর প্রতি টানও ক্রমশই আমার কমতে থাকলো। একসময় আমি পৃথিবী নামে গ্রহের, সেখানে আমার পরিজনদের কথা, এমনকি আমি কে, সব কিছু ভুলে গেলাম। অথচ আমার পরিবর্তিত সত্তা প্রবলভাবে আছে এবং সব কিছু দেখে যাচ্ছে, শুনে যাচ্ছে। সেই অদ্ভুত আলোর মধ্য দিয়ে আমার ঊর্ধ্বগতি কিন্তু বন্ধ হয়নি। সেই অবস্থাটা আমি ঠিক কোনো শব্দ দিয়ে, কোনো ভাষা দিয়ে প্রকাশ করব তা বুঝতে পারছি না। আমি যেন এক অস্তিত্বহীন অবস্থার মধ্যে প্রবল অস্তিত্ব নিয়ে আছি। এই রকম একটা অবস্থায় কত ঘন্টা বা কতদিন আছি তা বলতে পারবো না, কারণ আমি তখন দেশ, কাল বা সময় সব কিছুরই ঊর্ধ্বে। এরপরই নিজেকে ফিরে পেলাম আবার নিজের ঘরে। সকালে যথাসময় ঘুম থেকে উঠে প্রথমেই খুঁজতে লেগে গেলাম আমার মুখে লাগানো ভেন্টিলেটরের নল, আমার সারা শরীরে লাগানো তার, মনিটর, বোতলের নল। কিন্তু দেখলাম কিছুই নেই, নেই সেই হাসপাতালও। আমার মাথায় কোনো ব্যান্ডেজ নেই। ভালো করে মাথাটা টিপে টিপে দেখলাম, না, কোনো আঘাতের চিহ্ন নেই, সব কিছুই স্বাভাবিক। আমি ভাবতে লাগলাম, তবে কি পুরোটাই স্বপ্ন? এমন স্বপ্ন হয়? এমন সময় মা ডাকলেন, হ্যাঁ রে, তৈরি হ, স্কুলে যাবি না? আমি উঠে পড়লাম। ঠিক সময় স্কুলে রওনা হলাম। চারিদিকের পরিবেশে কোনো অস্বাভাবিক কিছুই দেখলাম না। পরিবারেও দেখছি আমার বিয়ের প্রস্তুতি ঠিকঠাক চলছে। তবুও আমি চিন্তাটাকে দূর করতে পারছিলাম না। এত বড় স্বপ্ন কখনো হয় এতটুকু রাতের মধ্যে? ভাবছিলাম, চিন্তাটা আমার মাথায় বা মনে এমন ঘুরপাক খেতে লাগলো যে মাঝে মাঝে আমি নিজের অজান্তেই একটু আনমনা হয়ে পড়তে লাগলাম। একদিন আমার হবু স্বামীর চোখেও এটা ধরা পড়ল। ও আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো তো, তোমাকে একটু আনমনা, চিন্তিত দেখছি। আমি সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেয়ে সতর্ক হয়ে গেলাম, আর কিছু না বলে এড়িয়ে গেলাম। একদিন স্কুলের বর্দিও ব্যাপারটা লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাকে একটু অন্যরকম দেখছি। আমি যথারীতি একটু হেসে এড়িয়ে গেলাম। আমার সহকর্মীরা বললেন, এই সময় সব মেয়েরই এরকম একটু টেনশন হয়, নতুন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছে বলে কথা। আমি সব শুনে গেলাম মুখে, একটু রাও কাটলাম না। সময় কেটে যেতে লাগলো। তবে যখনই একা থাকতাম তখনই স্বপ্নের চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খেত। ভাবতাম, এত বড় স্বপ্ন হয়, কেন এমন স্বপ্ন দেখলাম? এই স্বপ্নটার কোনো অন্তর্নিহিত অর্থ আছে যা কিনা আমি বুঝতে পারছি না। এই সব আর কি। একদিন সন্ধ্যাবেলায় স্কুল থেকে ফিরে স্নান করে চা খেয়ে আমার ঘরে ঢুকে পাখাটা চালিয়ে আর নাইট ল্যাম্পটা জ্বালিয়ে বিছানায় এলিয়ে পড়লাম একটু বিশ্রাম নেবার জন্য। গরমও খুব পড়েছে। একটু তন্দ্রাও এসেছিল চোখ বুজে শুয়ে থাকার জন্য। কতক্ষণ এইরকম ছিলাম জানি না, কিন্তু যখন প্রথম চোখ খুললাম আমার সমস্ত শরীর দিয়ে যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। দেখলাম সবুজ রঙের নাইট ল্যাম্পটা যেন 1000 ওয়াটের আলো, তাকানো যাচ্ছে না। সারা ঘরটা একটা অতি উজ্জ্বল সবুজ আলোয় ভরে গেছে। ভাবছি, এতদিন শুনেছি সবুজ রং, সবুজ আলো চোখ ও মস্তিষ্কের পক্ষে মনোরম, কিন্তু এ কোন সবুজ, সহ্যই করতে পারছি না। এমন সময় দেখলাম আমার চারপাশের সব জিনিস, আমার শোবার ঘর, বাড়ি, সবই আমার সামনে আবছা হতে লাগলো।
আর তার সাথে আমার শরীরটা আবারও হালকা হতে শুরু করলো। আমি প্রচণ্ড এক ভয় আতঙ্ক থেকে চিৎকার করে মাকে ডাকতে লাগলাম, কিন্তু মা শুনতে পেলেন কিনা, আসতে পারলেন কিনা তা বোঝার আগেই আমার চারিপাশের সব কিছু একেবারে অদৃশ্য হয়ে গেল, আর আমি আবার একটা গ্যাস বেলুনের মতো ভাসতে লাগলাম। দেখলাম আবার ভেসে ভেসে সেই হাসপাতালেই এসে গেছি। আবার হাসপাতালের সব দেওয়ালগুলো কাঁচের মতো হয়ে গেছে। আমি সেই দেওয়াল ভেদ করেই যাচ্ছি। কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আমি ভাবছি, আমার শরীরটা যদি বাতাসের মতন হয় তাহলে বাতাসও তো কাঁচ ভেদ করে যেতে পারে না। আবারও সেই বেড, আমার মতোই দেখতে ছিল যে মেয়েটা, সেই রকমভাবে শুয়ে আছে, প্রাণের চিহ্নই নেই যেন কোনো একটি মেয়ে। এখানে আমার মতন দেখতে ছিল, এই কথাটা বললাম কারণ এখন যাকে দেখছি সে আর আমার মতো দেখতে নয়। মনে হয় একটা কঙ্কাল শুয়ে আছে, যার গায়ে একটা খুবই পাতলা চামড়ার আস্তরণ, যেটা খুব ভালো করে দেখলে বোঝা যায়। বুঝলাম শয্যাশায়ী। তার অবস্থার অবনতির কারণে এই রকম হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, এখন এই আমি যে দ্রষ্টা হয়ে সব কিছু দেখে যাচ্ছি, সেই আমি শুধু একটা সত্তা হয়েই আছি। কোনো দেহ, তা সে যতই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কিছু থেকেও থাকে, তা কিন্তু আমার নিজের কাছেও অদৃশ্য। আবারও আমার মা, বাবা, পরিজনদের দেখলাম, আমার হবু স্বামীকেও, সবাই মনমরা। মাকে দেখলাম মাঝে মাঝে কাঁদছে। আমি ভাবছি, ওটা যদি আমিও হই তাহলে ওই আমির জন্য আমার পরিজনদের এই কষ্ট স্বাভাবিক, কিন্তু আমার হবু স্বামী, যার সাথে আমার এখনো বিয়ে হয়নি, সে আমাকে এত ভালোবেসে ফেলেছে যে এখনো এই কঙ্কালটাকে আঁকড়ে আছে। এই ভালোবাসা কোথা থেকে আসে? মন থেকে, না মস্তিষ্ক থেকে, না হৃদয় থেকে, নাকি এই পঞ্চভূতে গড়া দেহের বাইরেও অন্য কোনো জায়গা বা জগৎ থেকে? ইতিমধ্যে আমার সূক্ষ্ম শরীর বা অদৃশ্য শরীর বা সত্তা, কি বলবো বুঝতে পারছি না, আবার গ্যাস বেলুনের মতো ঊর্ধ্বগামী হতে লাগলো। আমি ভাবছি, এটা কি স্বপ্নের আগেও একবার দেখেছি, তারপর জেগে উঠেছি আবার এখন? পর মুহূর্তেই ভাবছি, তাই বা কি করে হয়? স্বপ্নের মধ্যে কি কোনো মানুষ ভাবতে পারে এটা স্বপ্ন? আবার ভেসে যাচ্ছি সেই অদ্ভুত আলো আর শব্দের মধ্য দিয়ে। এগিয়ে যাচ্ছি আমি। পৃথিবীর প্রতি টানটা আস্তে আস্তে কমে আসছে। একসময় সব ভুলে গেলাম। এরকম কতক্ষণ ছিলাম জানি না। একসময় আমার চারপাশে একটা কোলাহল, যেন আশপাশে অনেকে আছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে কিছু অস্পষ্ট অচেনা স্বর ভেসে আসছে। এই অবস্থায় অনুভবে এলো আমার সত্তাটাকে যেন কোনো কিছুর একটা আস্তরণ দিয়ে পরম মমতায় জড়িয়ে রেখেছে। যেমন সদ্যজাত শিশুকে মা পরম মমতায় নরম কাপড় দিয়ে মুড়ে রাখে। এমন সময় আমার আবার সব কিছু মনে পড়তে লাগলো। পৃথিবীর প্রতি টানটা ফিরে এলো। আমার মা, বাবা, পরিজন, বন্ধুবান্ধব, হবু স্বামী, স্কুল, হাসপাতাল, সব সব একসাথে মনে ফিরে এলো। কিন্তু আমি কোথায় সেটা ঠিক বুঝতে পারছি না। এমন সময় আমি আমার দিদুনের কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই দিদুন, যাকে আমি খুব ভালোবাসতাম। আমাদের জগৎটাই ছিল পরস্পরকে ঘিরে। সেই দিদুন যখন আমার 15 বছর বয়সে আমাকে ছেড়ে চলে গেলেন, সেইটাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় আঘাত। সেই শোক সামলাতে আমার অনেক সময় লেগেছিল। এখনও যখন দিদুনের কথা মনে আসে, একটা কান্নার গোলা যেন গলার কাছে আটকে থাকে। দিদুন আমাকে বলছেন, তোর তো মা এখনো সময় হয়নি, তোর এখনো অনেক কাজ বাকি, ফিরে যা। সাথে সাথে চারপাশ থেকে লক্ষ কোটি গলায় প্রতিধ্বনি উঠল, ফিরে যা, ফিরে যা। সেই প্রতিধ্বনিও আস্তে আস্তে মিলিয়ে গেল, আর আমি দেখলাম আমি আবারও হাসপাতালে ফিরে এসেছি। দেখছি আমার মতন থুরি এখনো ও আর আমার মতো নয়। ওই কঙ্কালসার মেয়েটাকে ঘিরে ডাক্তার, নার্সদের চূড়ান্ত তৎপরতা। বাড়ির লোক, হবু স্বামী, স্কুলের সহকর্মীরা, বন্ধু বান্ধব সকলে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে। আমি ভাবছি, তবে কি শেষ মুহূর্ত এসে গেল? তাই বা কি করে হয়? কারোর চোখে তো জল নেই। এমন সময় দেখি আমার বাবা এক ডাক্তারবাবুকে এই তৎপরতার কারণ জিজ্ঞাসা করলেন। ডাক্তারবাবু সংক্ষেপে শুধু বাবাকে বললেন, রোগী কোমা থেকে বেরিয়ে এসছে বলেই ব্যস্তভাবে বেডে রোগীর কাছে চলে গেলেন। আমিও গেলাম। দেখলাম আরও সব নতুন নতুন ডাক্তারির মেশিন এসছে। রোগীকে নানা রকম ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। আমি আরও একটু কাছে গিয়ে সেই কঙ্কাল সার মেয়েটির অবস্থা বোঝার চেষ্টা করছি। কিন্তু একই মেয়েটি যেন আমাকে, মানে আমার সত্তাটাকে প্রচণ্ড শক্তিতে নিজের দিকে টানছে। আমি ভয় পেয়ে কিছুক্ষণ বাধা দেবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। সে আমাকে সম্পূর্ণভাবে নিজের দেহের মধ্যে টেনে নিল। এরপর আমার আর কিছুই মনে নেই।
এইটুকুই আমার কোমার অভিজ্ঞতা। এটা কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও আমার মনে থেকে গেছে, বা বলা যেতে পারে মনে আছে। এরপর আর কি, নানা রকম টানাপোড়েনের মধ্য দিয়ে ডাক্তারবাবুরা এবং মা, বাবা, পরিজন, হবু স্বামী, স্কুলের সহকর্মী সকলের অক্লান্ত সেবায়, শুভেচ্ছায় সুস্থ হয়ে 1 বছর বাদে স্কুলের চাকরিতে আবার যোগ দিলাম। বর্দি অনেক দৌড়াদৌড়ি করে শিক্ষা দপ্তর থেকে 1 বছরের বিশেষ ছুটি মঞ্জুর করিয়ে আনলেন। এখন আমি বিয়েও করেছি। হবু স্বামী এখন পরিপূর্ণ স্বামী। পুত্র 2 বছরের, বাবা মা জীবিত আছেন। এখনও মাঝে মাঝে ভাবি, কোমার অভিজ্ঞতাটা কে নিল? আমার মস্তিষ্কের বিভিন্ন তরঙ্গ, না আমার মন, না আমার আত্মা? তবে কেন জানি না, যখনই আমার ছেলেকে আদর করি তখন যেন মনে হয় আমি না দিদুন তার পুতিকে আদর করছে। এখানেই শেষ হলো আমার কোমার অভিজ্ঞতার কাহিনী। এই বলে শর্মিষ্ঠার লিখিত সেই অভিজ্ঞতাটি আমি শিব বাবাকে পাঠ করে শোনালাম।